আচ্ছা, আমাদের এই প্রথম যে কোশ্চেন এখানে আছে সেটি হচ্ছে গিয়ে তড়িৎ শক্তি ইকুয়াল টু কি আছে। ওকে, অপশনসগুলো এখানে দেওয়া আছে। এতে হচ্ছে তড়িৎ পরিমাণ মানে কুলম্ব ইন্টু যে বিভব পার্থক্য, বিতে আছে গিয়ে তড়িৎ প্রবাহ ইন্টু বিভব পার্থক্য, সিতে আছে তড়িৎ স্কোয়ার ইন্টু হচ্ছে রোধ, আর ডিতে আছে গিয়ে হচ্ছে বিভব পার্থক্য স্কোয়ার ইন্টু সময়। এর মধ্যে কোন অপশন আমার এখানে সঠিক আনসারটি হবে? ওকে, একটু আনসার দাও, যদি উত্তর দাও তাহলে উত্তর দিয়ে দাও, বা না হলে আমি আনসার সেকশনে যাব গিয়ে। তড়িৎ শক্তির পরিমাণটা কোন বিষয়ের গুণফলের সঙ্গে সমান? এ বি সি ডি। তড়িৎ শক্তির পরিমাণটা কোন কোন বিষয়ের গুণফলের সঙ্গে সমান? আমি যাবো কি উত্তর সেকশনে, উত্তরটা এখানে আমরা দেখে নেব। তো আসলে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং হচ্ছে বিভব পার্থক্যের সঙ্গে সমান। ওকে, তড়িৎ শক্তিটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং হচ্ছে বিভব পার্থক্যের সঙ্গে হচ্ছে সমান। অপশন বি হবে সঠিক উত্তর। এখান থেকে আমরা আরেকটু জেনে রাখবো যে তড়িৎ ক্ষমতার এককটা হচ্ছে কি ওয়াট, যেটাকে আমরা সিম্বল দিয়ে হচ্ছে ডাব্লু দিয়ে আমরা এখানে সিম্বল দিই, এটা আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, আর হলো তড়িৎ বর্তনীতে যে হারে তড়িৎ শক্তি অপচয় হয় বা হচ্ছে হ্রাস পায় তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষমতা হিসেবে আমরা প্রকাশ করি আমরা। আর তড়িৎ ক্ষমতা হচ্ছে পি, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি ইন্টু আই দিয়ে। ওকে, পি ইকুয়াল হচ্ছে ভি ইন্টু আই, এটা অবশ্যই একটু খেয়াল রাখবে। আর তড়িৎ ক্ষমতার এককটা হচ্ছে কি ওয়াট, যাকে আমরা উপরে একটুখানি আমরা এখানে জানলাম ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ওটাই। আমরা আমাদের পরের প্রশ্নে এখানে কি আছে আমরা দেখে নেব। যাবো গিয়ে এখানে আছে গিয়ে জলে টানের জন্য হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী, তা হলো কি? জলে টানের জন্য হরমোন, এটা অ্যাকচুয়ালি হবে জলে টানের জন্য কোন কোন হরমোন হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী? জিব্বারেলিন, সি বলছে গিয়ে অক্সিন, আর ডি বলছে সাইটোকাইনিন। এর মধ্যে কোনটা দায়ী হবে এই তোমার স্টোমাটা বন্ধের জন্য দায়ী হবে? এর মধ্যে কোনটা? ওকে, এর মধ্যে কোনটা স্টোমাটা বন্ধের জন্য দায়ী হবে? উত্তর সেকশনে দেখো, স্টোমাটা বন্ধের জন্য দায়ী হচ্ছে গিয়ে অ্যাবসেসিক অ্যাসিড। ওকে, অ্যাবসেসিক অ্যাসিড, যার সংক্ষেপের নাম হচ্ছে গিয়ে ABA বা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। এটা একটা উদ্ভিজ্জ হরমোন, মানে হচ্ছে ফাইটো হরমোন। উদ্ভিদের বীজ এবং কুড়ির সুপ্ততা, অঙ্গের আকার নিয়ন্ত্রণ এবং পত্ররন্ধ্র সহ উদ্ভিদের বহু শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে অ্যাবসেসিক অ্যাসিড কাজ করে থাকে। ওকে, খরা, মাটি লবণাক্ততা, ঠান্ডা সহনশীলতা, হিমায়ন সহনশীলতা ইত্যাদির জন্য কিন্তু এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয় এই অ্যাবসেসিক অ্যাসিডটি। ওকে, অ্যাবসেসিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি ট্রান্সপিরেন্ট তথা পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। এটা এমন একটি হরমোন যে হরমোনটি হচ্ছে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয় এবং জলের ক্ষতি রোধ করতে, শ্বাস প্রশ্বাস হ্রাস করতে সাহায্য করে হচ্ছে, আর হচ্ছে ফল পাকাতে এটি বাধা দেয়। এই অ্যাবসেসিক অ্যাসিড ফল পাকতেও বাধা দেয়। ওকে, এবং কোষের বৃদ্ধিকে বাধা দিয়ে ওর সুপ্ত অবস্থা বজায় রাখার জন্য হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড দায়ী। ঠিক আছে, আর সঙ্গে হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিডটা আবার অঙ্কুরোদ্গমকেও বাধা দেয়। ঠিক আছে, আর কি কাজ করে এটি? এটি কিনেটিন নিউক্লিওটাইডের সংশ্লেষণে বাধা দেয়। এছাড়া সালোক সংশ্লেষ যেগুলো হচ্ছে প্রয়োজনীয় এনজাইম, ওদেরকে হচ্ছে নিয়ন্ত্রণ করে এই অ্যাবসেসিক অ্যাসিড। ওকে, তার সাথে শিকড়ের বৃদ্ধি আটকাতেও কাজ করে হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। তাহলে এই হরমোনটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ হরমোন, সবাইতে খালি বাধা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু কোনটা ভালো করছে না, অ্যাবসেসিক অ্যাসিড হচ্ছে উদ্ভিদের ভাইরাস প্রতিরোধী তথা অ্যান্টিভাইরাল প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা যাওয়ার একটু আমরা দেখে নিচ্ছি, একটা মিনিট। ওকে, ঠিক আছে, চলো যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে।
এটা কি আছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেনটা আছে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয় কোনটি? এ বলছে ডি কার্বো অক্সিলেজ, বি বলছে নাইট্রোজিনেজ, সি বলছে নাইট্রোজেন ডি অ্যামাইলেজ, আর ডি বলছে নাইট্রো ডাই অক্সিলেজ। কোনটা ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যবহৃত হয়? ওকে, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? ডি কার্বো অক্সিলেজ, নাইট্রোজিনেজ, নাইট্রোজেন ডি অ্যামাইলেজ নাকি নাইট্রো ডাই অক্সিডেজ? কোনটা হবে? যাবো গিয়ে আমরা উত্তর সেকশনে। দেখো উত্তরটা হবে হচ্ছে কি নাইট্রোজিনেজ। উত্তর হবে এখানে অপশন বি, দ্যাট ইজ নাইট্রোজিনেজ। ঠিক আছে, অপশন বি, দ্যাট ইজ নাইট্রোজিনেসটা হবে হচ্ছে উত্তর। এবার নাইট্রোজেনেস হলো একটা এনজাইম যা নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয়, যেমন সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ ব্যাকটেরিয়া এবং হচ্ছে রাইজো ব্যাকটেরিয়া। এই এনজাইমগুলি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া হ্রাস করার জন্য দায়ী হয়। আর নাইট্রোজেনের উৎসেচক উপাদানটা হচ্ছে গিয়ে মলিবডিনাম, লৌহ আর হচ্ছে প্রোটিন। এখান থেকে প্রশ্ন আসে যে নাইট্রোজেনেজ এনজাইমের উপাদানগুলো কি কি হয়? উত্তর হচ্ছে গিয়ে মলিবডেনাম, লৌহ আর হচ্ছে প্রোটিন। এগুলো হচ্ছে এর উত্তর এখানে আসবে। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। এখানে পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি একটু আমরা দেখে নেব। পরের প্রশ্নে আছে হচ্ছে নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? NaCl, KCl, CaCl2 নাকি KNO3? এর মধ্যে কোনটা হচ্ছে উদ্গ্রাহী পদার্থ? এর মধ্যে কোনটি উদ্গ্রাহী পদার্থ? পদার্থ NaCl, KCl, দেওয়া আছে কি NaCl, KCl, CaCl2 আর হচ্ছে KNO3 এর মধ্যে কোনটি উদ্গ্রাহী পদার্থ হবে? আনসার দাও এনিওয়ান। যাবো গিয়ে আমরা উত্তর সেকশনে। দেখো সরি, উদ্গ্রাহী পদার্থের উদাহরণটা হবে এখানে অবশ্যই CaCl2 মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, উদ্গ্রাহী পদার্থের উত্তরটা হবে হচ্ছে CaCl2 বা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা জানবো যে উদ্গ্রাহী পদার্থ বলতে আমরা কোনটাকে বুঝবো। সাধারণ উষ্ণতায় কয়েকটি কঠিন পদার্থকে খোলা বাতাসে রেখে দিলে ওই পদার্থগুলি বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয় এবং শোষিত জলে দ্রবীভূত হয়ে যায়, মানে গুলে যায়। তো কঠিন পদার্থের এই ধর্মকে বলা হয় উদ্গ্রহণ, এবং যে সকল পদার্থ এই সমস্ত ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলি হচ্ছে উদ্গ্রাহী পদার্থ। যেমন ধরো হচ্ছে কস্টিক সোডা, NaOH, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2 ইত্যাদি। আসলে উদ্গ্রাহী পদার্থের কেলাসমধ্যস্থ জলের নিজস্ব বাষ্পচাপ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পচাপের তুলনায় কম হওয়ায় এরা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। ঠিক আছে, আর জলাকর্ষী পদার্থগুলো কোনগুলো হয়? কিছু পদার্থকে বায়ুর মধ্যে খোলা অবস্থায় রেখে দিলে কিংবা আর্দ্র বস্তু সংস্পর্শে রেখে দিলে বায়ু থেকে অথবা আর্দ্র বস্তুর থেকে বাষ্প শোষণ করে কিন্তু নিজে ওই জলে দ্রবীভূত হয় না, এই ধরনের পদার্থগুলিকে বলা হয় জলাকর্ষী পদার্থ। যেমন ধরো পোড়াচুন, CaO, সিলিকা, SiO2 বা সিলিকন ডাইঅক্সাইড, SiO2, ফসফরাস পেন্টক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। এই ধরনের জলাকর্ষী পদার্থগুলি কেলাসাকার, অনিয়তাকার কিংবা তরল হতেও পারে। ঠিক আছে, এখানে পার্থক্যটা কি আছে আমরা দেখে নেবো একটুখানি, যে উদ্গ্রাহী পদার্থ উৎপাদী পদার্থের মধ্যে উদ্গ্রাহীর সঙ্গে জলাকর্ষী পার্থক্য কি? উদ্গ্রাহী পদার্থগুলো হচ্ছে কঠিন পদার্থ, কিন্তু জলাকর্ষী পদার্থগুলো হচ্ছে কেলাসাকার, অনিয়তাকার, কঠিন কিংবা তরল হওয়াটাও সম্ভব। উদ্গ্রাহী পদার্থ হচ্ছে দূষিত জলে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করে, কিন্তু জলাকর্ষী পদার্থগুলো কিন্তু দূষিত জলে দ্রবীভূত হয় না, মানে ওরা গুলে যায় না। এদের কেলাস মধ্যস্থ কেলাস জলের বাষ্পচাপ বাতাসের জলীয় বাষ্পের তুলনায় কম হয়, আর এদের কেলাস মধ্যস্থ কেলাস জলের বাষ্পচাপ জলীয় বাষ্পচাপের থেকে বেশি হয়। উদ্গ্রাহী এক্সাম্পলগুলো এখানে কি কি আছে? কস্টিক সোডা, NaOH, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, ফেরিক ক্লোরাইড, FeCl2 ইত্যাদি। আর সঙ্গে জলাকর্ষী উদাহরণটা কি আছে? পোড়াচুন, CaO, সিলিকা জেল, SiO2, ফসফরাস পেন্টক্সাইড, P2O5, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, এগুলো সব হচ্ছে গিয়ে জলাকর্ষী পদার্থের এক্সাম্পল। তাহলে আশা করি এবার তোমাদের আর এই উদ্গ্রাহী পদার্থ আর জলাকর্ষী পদার্থের মধ্যে তফাৎ
জানতে বা বুঝতে অসুবিধে হবে না। যাবো গিয়ে আমরা আমাদের পরের প্রশ্নে। পরের এখানে প্রশ্নে কি পাচ্ছি? পরের প্রশ্ন এখানে আছে যে মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া হয়? ঠিক আছে, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া হয়? 8, 12, 25, 31। দেখো, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা হবে 31 জোড়া। ওকে, মানুষের স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া এখানে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা জানবো এই 31 জোড়া যে নাচগুলো কি কি নাম আছে। যেমন ধরো সার্ভিক্যাল, যেটা গলায় থাকে 8 জোড়া। থোরাসিক, এটা থাকে বুকে 12 জোড়া। কোটিদেশীয়, পেটের ওপর অংশ থাকে 5 জোড়া। স্যাক্রাল, মানে পেটের নিচের অংশ থাকে 5 জোড়া। আর ককেজিয়াল বা লেস স্নায়ু থাকে। ঠিক আছে, তাহলে মোট এখানে হলো 31 জোড়া। 8 আর 12 20, 5 25, 5 30, আর এটা 1 জোড়া। ওকে, টোটাল আমার 31 জোড়া। এর সঙ্গে জানবে একটা ব্যাঙের থাকে 10 জোড়া মেরুদণ্ডীয় স্নায়ু। ওকে, আর খরগোশ থাকে 37 জোড়া মেরুদণ্ডের স্নায়ু। ঠিক আছে, এর সঙ্গে আমরা জেনে রাখবো যে আমাদের মানুষের শরীরে করোটিক স্নায়ু আছে 12 জোড়া। ঠিক আছে, মানুষের শরীরে করোটিক স্নায়ু আছে 12 জোড়া। সেগুলো কি কি নাম? সেগুলো গিয়ে olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। এবং এর মধ্যে কোনটা কোন ধরনের স্নায়ু, অর্থাৎ এর মধ্যে কোনটা সেন্সারি বা কোনটা মোটর বা কোনটা মিশ্র, সবটা এখানে লিস্টে দেওয়া আছে। একদম এগুলো পড়াশোনা করে নেবে, তাহলে পর অবশ্যই এর থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, এবং এই ব্যাপারটি মাথায় রাখার জন্য আর সঙ্গে সঙ্গে দেওয়া আছে A3, T2, AFA, GVSA, যেগুলো প্রত্যেকটা নার্ভের নামের প্রথম অক্ষর নিয়ে সাজানো। অর্কদ্বীপ এসছো, অর্কদ্বীপ ভালো লাগলো, এসছো আবার দেখে যাও। আচ্ছা ঠিক আছে, ক্লাসটি দেখো, সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। ওকে, আনসার দিও মাঝে মধ্যে যেগুলো সম্ভব হবে। ঠিক আছে, যাচ্ছি কি আমরা আমাদের পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি? পরের প্রশ্ন আছে গিয়ে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না কি? শর্করা, ইনসুলিন, গ্লুকোজ, এপিনেফ্রিন। কোনটা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ক্ষরণ করতে অসুবিধা হয় বা পরিমাণটি কম হয়? যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের কি ক্ষরণ কম হয়? শর্করা, ইনসুলিন, গ্লুকোজ, এপিনেফ্রিন। আনসার দাও। ডায়াবেটিসে যারা আক্রান্ত হয় তাদের এর মধ্যে কোনটা ক্ষরণ কম হবে? ডায়াবেটিসে আক্রান্ত হলে এদের মধ্যে কোনটির ক্ষরণ কম হবে? অর্কদ্বীপ, ভেরি গুড। উত্তর হবে অবশ্যই ইনসুলিন ক্ষরণটা এখানে কম হবে। ঠিক আছে, দেখো উত্তর সেকশনে আমরা যাবো গিয়ে, উত্তরটা হবে অবশ্যই এখানে ইনসুলিন ক্ষরণটা এখানে কম হবে। ঠিক আছে, তো ডায়াবেটিসটা এমন একটা অসুখ যেখানে শরীরে যথেষ্ট পরিমাণে ইনসুলিনটা উৎপন্ন হয় না বা সঠিকভাবে এগুলো সাড়া দেয় না, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। ডায়াবেটিস লক্ষণগুলোর মধ্যে কোনটা কোনটা হয়? এক প্রস্রাব এবং তৃষ্ণা বৃদ্ধি পায়। এছাড়া লোকের চেষ্টা না করলেও ওজন হ্রাস করতে পারে, ওজনটা কমে যায় এই সময়টাতে। ঠিক আছে, আর ডায়াবেটিসটা ঘটে কোন সময়? যখন অগ্নাশয়, যেটি পাকস্থলীর পেছনে একটা গ্রন্থি, পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে পারে না, তখন হয় ডায়াবেটিস। তো ইনসুলিনটা কে তৈরি করছে? অগ্নাশয়। ওকে, আর ডায়াবেটিসের লক্ষণগুলো কোনটা কোনটা হয় এখানে একটু আমরা দেখে নেবো এক ঝলক। ঘন ঘন প্রস্রাব হবে, তরল পান করার পর তৃষ্ণা যাবে না, ওজনটা কমে যাবে, মুখ শুষ্ক, গলায় অস্বস্তি, বিশ্রাম পাওয়ার পরে ক্লান্তি, অত সহজে সারবে না। আচ্ছা, বারবার করে ইনফেকশন আসবে, মানে ঘুরে ফিরে ফিরে, আর ফোকাস বা কাজের প্রতি মনোযোগে অসুবিধা হবে। ওকে, এগুলো এর সাইড এফেক্ট। যাবো গিয়ে আমার পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি? এর পরে আছে গিয়ে নিম্নলিখিত কোনটি সবজি নয়? এর মধ্যে কোনটা সবজি নয়? মাশরুম ফার্ন, এর মধ্যে কোনটা সবজি নয়? কোনটি সবজি নয়? ঘাস তো অবশ্যই সবজি, কেননা ঘাস তো সবুজ, ও তো খাদ্য তৈরি করতে পারে, এ অবশ্যই সবজি।
সবুজই বলছে যারা হচ্ছে নিজের হাতে নিজে তৈরি করতে পারছে, ওরা হচ্ছে সবুজই। ঘাস তো অবশ্যই সবুজ, এখানে বলছে সবুজই নয়, সবুজই নয়। কোনটি নয়? কোনটি সবুজই নয়? কোনটি সবুজই হবে না? এর মধ্যে কোনটি সবুজই হবে না? সবুজই হবে না। ওকে, ঘাস তো অবশ্যই সবুজই, সবুজই হবে না হচ্ছে কোনটা? ওকে, উত্তর আসলো না, যাচ্ছি কি আমরা উত্তর সেকশনে। ওকে, দেখো, হ্যাঁ এবার দিয়েছে মস, মসও নয়, মসটা হচ্ছে সবুজই। দেখো হচ্ছে মাশরুমটা হচ্ছে গিয়ে সবুজই নয়। ওকে, এখানে যারা আছে মস, ঘাস বা ফার্ন প্রত্যেকে হচ্ছে সবুজই, একমাত্র হচ্ছে মাশরুমটা হচ্ছে সবুজই নয়, মাশরুমটা হচ্ছে সবুজই নয়। তাহলে সবুজ বলতে আমরা কোনটাকে আমরা বুঝবো? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হচ্ছে গিয়ে সবুজই। ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি উৎপাদক। ওকে, এরা হচ্ছে অংশ নেয় কিসে? সালোক সংশ্লেষে। যেমন ধরো সবুজ গাছপালা, শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো সব সবুজের উদাহরণ। সবুজ হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ফটো অটোট্রপস আর হচ্ছে কেমো অটোট্রপ। ওকে, যারা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে ওরা হচ্ছে ফটো অটোট্রপ, আর যারা নাকি খাদ্যবস্তু হচ্ছে রাসায়নিক শক্তি ইউজ করে ওদেরকে আমরা বলি হচ্ছে কেমো অটোট্রপ। ঠিক আছে, আর যে জীবগুলো খাদ্য তৈরি করতে পারে না তাদেরকে আমরা বলবো হচ্ছে হেটারোট্রপ বা হচ্ছে পরভোজী। ওকে, এরা হচ্ছে আসলে হচ্ছে খাদক। এক্সাম্পল কিরকম আছে? প্রাণী, ছত্রাক আর কাসকুটা, মানুষ, সব এরা হচ্ছে গিয়ে পরভোজী। এখানে মাশরুম হচ্ছে একটি পরভোজী উদ্ভিদ, এ হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল। ওকে, যাবো কি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা কি পাচ্ছি? তরল হাইড্রোজেনের পূর্ণাঙ্ক কত হবে? একটা 33, আমরা একবার উত্তর দেবো 33টা দেখবো। আর 34-এ আছে H31 এবং O18 এর সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজনটা কি হবে? আনসার আমার দুখানায় একবার আমাকে দিতে হবে। ওকে, 33 and 34, 33 and 34 আনসার দাও। বলছো 22। আচ্ছা, H2O 6 আর 18 হওয়া তো উচিত। আচ্ছা দেখছি, ওটা 34টা 24 হওয়া তো উচিত। H2O ওর 3টে, এর হচ্ছে 6টা, এর হচ্ছে 18টা, 18 আর 6 24 হওয়া উচিত দেখছি। আচ্ছা, আর নাম্বার 33টা উত্তর আসলো না, তাহলে আমরা যাচ্ছি আমরা উত্তর সেকশনে। ওকে, দেখো 33টা হচ্ছে কি তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্কটা হবে হচ্ছে -53°C, -253°C। ঠিক আছে, এবার এই যে হাইড্রোজেন আর অক্সিজেন যখন জল তৈরি হবে সেক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন হচ্ছে সাধারণত আমরা জানি কি 3টে করে আইসোটোপ হয়, H11, H21, H31। ওকে, আর অক্সিজেনের দুখানা আইসোটোপ হয়, একটা হচ্ছে অক্সিজেন 68, একটা হচ্ছে অক্সিজেন 18, এই তো হয়। তোমার জলটা আমরা নেবো কোথা থেকে? একটা হচ্ছে 18 থেকে নেবো, আরটা নেবো হচ্ছে হাইড্রোজেন নেবো হচ্ছে 31 থেকে নেবো। সংকেত কি? H2O। তাহলে এর বেলায় কি হবে? যদি এখান থেকে 3টে নেই তাহলে হবে হচ্ছে 3 × 2 হবে, প্লাস হবে 18 হবে, 6 18 হবে, 24 হবে। এখানে উত্তর হবে হচ্ছে 24টি। ওকে, ফলে তখন তার আলোর ওজনটা হবে হচ্ছে 24। এখানে তথ্য দেওয়া আছে যে তরল হাইড্রোজেন গলনাঙ্কটা হচ্ছে গিয়ে -249.1°C, এটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, লাগবে। আচ্ছা, ভারী জলটা কি? এখানে একটু আমি দিয়েছি। ভারী জলটা হচ্ছে আসলে গিয়ে অক্সিজেন এবং হচ্ছে ডয়টেরিয়ামে দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে একটি আইসোটোপ, এটি হচ্ছে গিয়ে একটি আইসোটোপ হাইড্রোজেনের, যা হচ্ছে H2 আর কি, বা হচ্ছে ডি দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। আমরা ভারী জলকে আমরা কি বলি? হচ্ছে ডয়টেরিয়াম অক্সাইড। ওকে, সংকেতটা কি? D2O। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি? এখানে কোশ্চেন আছে, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? নাম্বার 35 একটা আছে, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয়? 35। আর 36-এ আছে এইটা যে যার উপরে ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয় তা হলো কি?
এ বি সি ডি অপশন দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, কোনটা উত্তর হবে? 30, 35 বা 36 আনসার দাও তোমরা, এগুলো উত্তরটা কি হবে? ওকে, 5 and 36। ঠিক আছে, উত্তর সেকশনে আমরা এখানে যাব গিয়ে। দেখো, বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে হচ্ছে উত্তর বা দক্ষিণ মেরুতে। একটা বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে হচ্ছে উত্তর বা দক্ষিণ মেরুতে। কি জন্য হয়? বিষুব অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সর্বাধিক হয়, ফলে জি এর মান সবচেয়ে এখানে হচ্ছে কম হয়। জি এর মান কম হয়, এখানে ওজন সব থেকে হচ্ছে কম হয়। এবার এই অঞ্চল থেকে যত আমরা যাবো হচ্ছে মেরু অঞ্চলের দিকে, তত ব্যাসার্ধ কমতে থাকবে এবং জি এর মানটা ততক্ষণে বাড়তে থাকবে। এর ফলে বস্তু ওজন তখন হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, আর মেরু অঞ্চল থেকে আর হচ্ছে মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ার জন্য জি এর মান ওখানে সবচেয়ে বেশি হয়, ফলে বস্তু ওজনটা সবথেকে বেশি হয়। ওকে, তাহলে জি এর মান সবচেয়ে বেশি কোথায় হবে? মেরু অঞ্চলে। ওকে, এবং সেখানে হচ্ছে ওজন সবথেকে বেশি হবে। আর এখানে নাম্বার 36 এখানে কি আছে? 36 আছে কি, যার ওপরে ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয় তা হলো কোনটা? বলছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, কোনটা চালনা করলে পরে এখানে উৎপন্ন হবে হচ্ছে ব্লিচিং পাউডার? ওকে, যার উপরে ক্লোরিন চালনা করলে উৎপন্ন হবে ব্লিচিং পাউডার, তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর বিক্রিয়াটি কিরম হয়? CaOH2 প্লাস Cl2 গেল CaOCl2 প্লাস H2O। এই CaOCl2 যার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এর নাম হচ্ছে আসলে কি ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2, এটা হচ্ছে কি আসলে ব্লিচিং পাউডারের সংকেত। ঠিক আছে, বিক্রিয়া হচ্ছে এইরকম CaOH2 প্লাস Cl2 CaOCl2 প্লাস H2O। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি একটু আমরা দেখে নেব। এর পরের প্রশ্নে আমরা পাচ্ছি এই ধরনের কোশ্চেন্স, যে হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল হলো, অপশন দেওয়া আছে অ্যামিনো গ্রুপের অ্যাসিড শৃঙ্খল, অ্যামিনো গ্রুপের শৃঙ্খল, ফসফেট গ্রুপের শৃঙ্খল, পলিইথিলিন গ্রুপের শৃঙ্খল না পলিএস্টার গ্রুপের শৃঙ্খল। আর 38 আছে যে কালো হয়ে যাওয়া তৈলচিত্র পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? আনসার দাও। 38 আনসার দাও, আমি এখনই দেখে নিচ্ছি। 38, 37 and 38 আনসার দাও। আনসার আসছে না। 37 and 38 আনসার আসছে না, আসছে না। আচ্ছা, যাবো কি আমরা আনসার সেকশনটা একবার আমরা এখান থেকে দেখে নেব। দেখো, পলিপেপটাইড শৃঙ্খলটা হচ্ছে আসলে একটি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল। এটি হচ্ছে কি আসলে একটি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল। ঠিক আছে, পলিপেপটাইড কি? এটি অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সরল শৃঙ্খল হচ্ছে পলিপেপটাইড। এর কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ সাধারণত থাকে হচ্ছে 50টিরও বেশি থাকবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে কি পলিপেপটাইড। ওকে, আর প্রোটিনটা কি? এটি হচ্ছে একটি বা একাধিক পলিপেপটাইড নিয়ে হচ্ছে গঠিত হয়, এটা হচ্ছে কি প্রোটিন হয়। প্রোটিনের দৈর্ঘ্য হচ্ছে 50টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে হাজার হাজার থাকতে পারে অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে গিয়ে প্রোটিন। ওকে, আর সেকেন্ড কোশ্চেন ছিল এখানে কালো হয়ে যাওয়া তৈলচিত্র পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে হচ্ছে H2O2 বা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। H2O2 কি জন্য ব্যবহৃত হয়? দেখো, তো যে ছবিগুলো আগের দিনে হতো সেগুলো থাকে হচ্ছে কি লেড অক্সাইড PbO থাকে, এর সঙ্গে বিক্রিয়া হয় বাতাসের হাইড্রোজেন সালফাইডের, উৎপন্ন হয় PbS বা লেড সালফাইড। এই লেড সালফাইডটা হয় হচ্ছে কালো রঙের হয়ে যায়। ওকে, এইবার যখন আমরা আবার এই লেড সালফেটের সঙ্গে বিক্রিয়া করে দেবো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, উৎপন্ন হবে হচ্ছে লেড সালফেট, অর্থাৎ সম্পূর্ণ স্বচ্ছতা PbSO4 বা লেড সালফেট, উৎপন্ন হবে হচ্ছে H2O আর জল। এই কারণেই হচ্ছে এই ছবি পরিষ্কার করার জন্য ব্যবহার হয় H2O2 বা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড দিলে পরে
ছবির যে থাকে ওই কালো বর্ণের লেড সালফাইড, ওর সঙ্গে বিক্রিয়া হয় হাইড্রোজেন পারঅক্সাইডের, বিক্রিয়া হয়ে গিয়ে পুরো ছবিটা আবার আগের মতো ঝকঝকে অবস্থায় চলে আসে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? পরের প্রশ্নে আমরা এখানে পাচ্ছি যে এমনটা, এটা আমরা কি পেলাম? এটা আমরা পাচ্ছি লাফিং গ্যাস কি, এক নাম্বার পাচ্ছি হচ্ছে লাফিং গ্যাস কি, আর দুয়ে পাচ্ছি হচ্ছে গিয়ে ইলেকট্রিক হিটারের তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়, এর কারণটা কি? আনসার দাও। লাফিং গ্যাস কি এক নাম্বার, উত্তর দাও। আর হচ্ছে গিয়ে নাইক্রোম তার ব্যবহার করা হয় কি জন্য, উত্তর দাও। আনসার দাও। পেলে আমি যাব গিয়ে উত্তর সেকশনে, সেখান থেকে দেখে নেব তোমরা কি উত্তর দিচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এর ক্লাস চলছে, জেনারেল অ্যাওয়ারনেস এর ক্লাস চলছে। ওকে, বেশ। উত্তর এখনো পর্যন্ত আসেনি, উত্তর এখনো পর্যন্ত আসেনি। গ্যাস বলবো কোনটাকে, আর ইলেকট্রিক হিটারের তার উৎপাদক জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ কি? ঠিক আছে, এই দুখানা কোশ্চেন এখানে ছিল। আমরা যাব গিয়ে উত্তর সেকশনে। দেখো, লাফিং গ্যাসটা হচ্ছে N2O। N2Oটা কি? N2Oটা হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড। N2O হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড, এটা লাফিং গ্যাস নামে হচ্ছে পরিচিত। এটি সাধারণত চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়, তাই এটি চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ কিন্তু আছে। আর নাইট্রাস অক্সাইড হলো নাইট্রোজেনের একটি অক্সাইড, যার রাসায়নিক সূত্র হচ্ছে N2O। এই জৈব যৌগটি ঘরের তাপমাত্রায় বর্ণহীন হয়, অধার্য হয়, মানে জ্বলে না আর কি। এই নাইট্রাস বা লাফিং গ্যাস নামে হচ্ছে পরিচিত। জোসেফ প্রিস্টলি 1772 সালে প্রথম এই নাইট্রাস অক্সাইড গ্যাসকে শনাক্ত করেছিলেন। এই যৌগটি জলে অদ্রবণীয় এবং উচ্চ তাপমাত্রায় শক্তিশালী অক্সিজেন হিসেবে কাজ করে। এটি একটি মিষ্টি সামান্য গন্ধ আছে এবং একটি বর্ণহীন গ্যাস হিসাবে এটি দেখানো হয়। অল্প পরিমাণ শ্বাস না হলে এটি আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি করে। ঠিক আছে, আর এর ঘনত্ব যদি খুব বেশি মাত্রায় না হয় তবে এটি কিন্তু মাদকের যা এফেক্ট হয় তেমন এফেক্ট আনতে পারে এবং শ্বাসরোধ করে মৃত্যু হওয়াটাও সম্ভব। লাফিং গ্যাস সূত্র হচ্ছে N2O বা নাইট্রাস অক্সাইড। ওকে, এটা গেল হচ্ছে 39-এ। আর 40-এ আমাদের কোশ্চেনে কি আছে? 40-এ আছে কি যে ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কি জন্য? এর কারণটা হলো গিয়ে নাইক্রোম তারে হচ্ছে অতি উচ্চ গলনাঙ্ক, খুব সহজে এটি হচ্ছে গলে না, খুব সহজে এটি গলে না, তাই এটি ব্যবহার করা হয়। ওকে, আর নাইট্রাস অক্সাইড থাক ভাই। আর নাইট্রাস এটা তো হলো। এবার দেখো নাইক্রোমটা কোন কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়? এটি হচ্ছে গিয়ে নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং হচ্ছে আয়রন। নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে লোহা দিয়ে তৈরি করা হয় নাইক্রোম তার। ওকে, এটি একটি সংকর ধাতু। আর অন্যান্য কিছু সংকর ধাতুর নাম এখান থেকে জেনে রাখবো, কিছু অল্প বিস্তর অন্য কিছু সংকর ধাতুর নাম। যেমন ধরো এখানে আমরা কি পাচ্ছি? পিতল। পিতলে থাকে হচ্ছে দস্তা, আর থাকে তামা। দস্তা হয় 30%, তামা থাকে 70%। ব্যবহার কি? বাসন, পাইপ, রেডিয়েটর তৈরি করতে ব্যবহার হয়। হলুদ পিতল, এখানে থাকে হচ্ছে কপার আর জিঙ্ক। কপার 67%, জিঙ্ক 33%। এটা হচ্ছে হলুদ পিতল। দেখো পার্সেন্টেজ সামান্য একটু অন্য হয়ে যায়, 70 থেকে এটা হচ্ছে 67% চলে আসে। এরপর হচ্ছে ব্রোঞ্জ হচ্ছে কি তামা, টিন। তামা হচ্ছে 90%, টিন হচ্ছে 10%। ব্যবহার কি? মুদ্রা, অলংকার, বাসন তৈরিতে এটি ব্যবহৃত হয়। ম্যাগনেলিয়ামটা কি? এটা হচ্ছে থাকে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম 5%, অ্যালুমিনিয়াম 95%। এটা হচ্ছে ম্যাগনেলিয়াম। ব্যবহার কি? হালকা মাপের বস্তু এবং সাধারণ তুলা তৈরিতে এটি ব্যবহার হয় ম্যাগনেলিয়াম। ঠিক আছে, তোমার সমস্ত কিন্তু এগুলো জেনে রাখবে কোন কোন সংখ্যা কোন কোন জায়গাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে কি পাচ্ছি? কোন অ্যাসিড BaCl2 এর সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? কোন অ্যাসিড BaCl সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে? এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 41। আর হচ্ছে এখানে 42 আছে হচ্ছে কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমে কণাগুলি আন্দোলন কেমন হয়? বলছে তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়,
নাকি তরঙ্গ সঞ্চালনের অভিমুখে লম্ব দিকে হয়, নাকি বলছে যে কোনো একটি অভিমুখে হয়, আর বলছে গিয়ে এলোমেলো ভাবে হয়। কিরকম ভাবে হয় এই ধরনের আন্দোলনগুলো, ঠিক আছে? আমরা দুটো উত্তর আমরা জানবো এক্ষুনি, আনসার সেকশন থেকে আমরা এগুলো এখনই জানবো, ঠিক আছে? যাবো কি হচ্ছে উত্তর সেকশনে, চলো। কোন অ্যাসিড BaCl এর সঙ্গে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ উৎপন্ন করে? উত্তর হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। ওকে, এটা হলো গিয়ে বিক্রিয়াটি কিরকম হয়? বিক্রিয়াটি দেখতে এমন হয়, BaCl2 প্লাস H2SO4 ইকুয়াল টু হচ্ছে BaSO4 প্লাস 2HCl। এটা হচ্ছে গিয়ে বিক্রিয়াটি হয়, ঠিক আছে? আর নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমে কোনো আন্দোলন কিরকম হয়? তরঙ্গ সঞ্চালনের অভিমুখেই হয়, এই উত্তর হবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওই স্প্রিং যেমন করে হচ্ছে গোটায় একবার হচ্ছে বাড়বে, আরেকবার হচ্ছে গিয়ে কমে যাবে, এইভাবে এটা কিন্তু বাড়বে আর কমবে করে করে এগোবে, ঠিক আছে? হচ্ছে মানে হচ্ছে কেঁচো এগোয় ঠিক সেইভাবে, ঠিক আছে? যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলিকে স্থায়ী স্থানান্তরিত করে না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। জানলাম সংজ্ঞাটা। অনুপ্রস্থ তরঙ্গটা কি? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে কোনো অগ্রসর হয় তাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন জলের তরঙ্গ, আলোর তরঙ্গ, বেতার তরঙ্গ, সব হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ, ওপর নিচে হবে। আর অনুদৈর্ঘ্যটা কি? যে তরঙ্গ মাধ্যমে কণাগুলোর স্পন্দনের দিকে সমান্তরাল ভাবে অগ্রসর হবে তাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এগুলো একেবারে কি এইভাবে এগোবে, একবার ঘন আবার হালকা, আবার ঘন ঘন এগোবে, আবার হালকা হালকা এগোবে, ঠিক আছে? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা একটি সংকোচন প্রসারণ নিয়ে সৃষ্টি হয়, মানে কিছু যেমন এগোয় না, একবার চেপে যায় আবার ছাড়ে, চাপে ছাড়ে, এইভাবে আর কি এটা এগোবে, ঠিক আছে? যাবো আমরা পরের প্রশ্নে। পরের থ্রিতে এখানে কি পাচ্ছি? পরের থ্রিতে হচ্ছে আছে যে CaCO3 এ ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ কত হবে? আর 44 এখানে বলছে যে কোন উদ্ভিদের কাণ্ড হচ্ছে পত্রের ন্যায়। আমরা উত্তরটা দেখে নেব। দেখো, CaCO3 ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণটা হচ্ছে গিয়ে 40। কেমন করে জানবো এটা? দেখো, CaCO3 ভরটা এখানে কত হয়? 100 হয়, 100। ওকে, CaCO3 হচ্ছে 100 হয়, তার মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজটা কত হবে? যে আণবিক ভর তার উপরে হবে গিয়ে ক্যালসিয়ামের আণবিক ভর, ক্যালসিয়াম আণবিক ভরটা হচ্ছে গিয়ে বাই 100 মানে 40% আসবে এটা, ঠিক আছে? কার্বনটা হবে কত? কার্বনের যে আণবিক ভর মানে 12 হবে, 12 বাই 100 12% হবে। অক্সিজেন গিয়ে অক্সিজেন ভর হচ্ছে গিয়ে 48, এখানে আর কি যেহেতু O3 আছে একটা করে 16, ওকে, এটা হবে 48%, ক্লিয়ার? আর 44 এখানে কি ছিল? কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? কোন উদ্ভিদের কাণ্ড হচ্ছে পত্রের ন্যায়? উত্তর হবে গিয়ে ফণী মনসার কাণ্ড হচ্ছে কি পত্রের ন্যায়। এটা কিন্তু হচ্ছে গিয়ে কাণ্ড, দেখতে হচ্ছে পাতার মতো, ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্নে, পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? দুধ থেকে দই তৈরি করলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? এটা একটু আমাকে একটুখানি এখনই বলবে। আর তার সঙ্গে হচ্ছে প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়া উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে যায় তাকে আমরা কি বলবো? দুখানাই হচ্ছে একেবারে ইজি কোশ্চেন, আনসার দিয়ে দাও। উত্তর কি হবে এখানে? দুধ থেকে দই তৈরি করলে উৎপন্ন হয় কোন অ্যাসিড? আর হচ্ছে আর জল যে প্রক্রিয়া বেরিয়ে যায় তাকে আমরা বলবো কোন প্রক্রিয়া? আমরা এটাকে বলবো, আনসার দিয়ে দাও।
দই তৈরি করলে উৎপন্ন হবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধ থেকে দই উৎপন্ন করলে কোন অ্যাসিড উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড। ওকে, এটা একটা আমরা দেখে নেব যে দুধের দই হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, কারণ ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধ দই বা দইতে রূপান্তরিত হয়। দুধে ক্যাসিন নামক থাকে হচ্ছে গ্লোবুলার প্রোটিন। কি থাকে? থাকে হচ্ছে কি ক্যাসিন নামক থাকে হচ্ছে গ্লোবুলার প্রোটিন থাকে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং কেসিনের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার কারণেই উৎপন্ন হয় দই। ল্যাকটিক অ্যাসিড, ব্যাকটেরিয়া এবং কেসিন এদের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে হচ্ছে দই। আর যখন ওটি হয় গিয়ে ফার্মেন্টেশন হয়, তখন ব্যাকটেরিয়া ল্যাকটোজ থেকে উৎপন্ন করে এটিপি এনজাইম। শক্তি উৎপন্ন করার জন্য তখন ব্যবহার করা হচ্ছে এটিপি। ওকে, যেহেতু এখানে ঘটে হচ্ছে ফার্মেন্টেশন, তাই এটি হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নে। 47 এখানে কি পাচ্ছি? নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশবিস্তার করে? অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। কোনটি খালি যায় বিস্তার করে সজীব কোষেই? এটা আমাকে বলতে হবে। আর 48 আছে দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলে? ওকে, যাবো কি আমরা উত্তর সেকশনে। দেখো, ভাইরাসটা বিস্তার করে হচ্ছে সজীব কোষে, উত্তর হবে কি ভাইরাস। আর দুখানা অসমাকৃত গ্যামেটের মিলনকে আমরা কি বলি? বলি হচ্ছে অ্যানাইসোগ্যামি। ওকে, ওকে আমরা কি বলি? অ্যানাইসোগ্যামি। ঠিক আছে, ব্যাখ্যা এখানে লেখা আছে, কেউ চাইলে পরে আগ্রহ থাকলে পরে দেখে নেবে। ভাইরাস সম্বন্ধে এখানে সব ব্যাখ্যা লেখা আছে, যারা আগ্রহী ভিডিও থামিয়ে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। যাবো আমরা পরের প্রশ্নে। ব্লিচিং পাউডার কি? আর আছে স্থির অবস্থা থেকে একটি বস্তু 25 সেমি বা সেকেন্ড বেগে চলতে শুরু করলে 2 সেকেন্ড পর তার অন্তিম বেগ কি হবে? ওকে, যাই উত্তর সেকশনে। দেখো, ব্লিচিং পাউডারটা হচ্ছে গিয়ে আসলে CaOCl মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এর সংখ্যা হচ্ছে গিয়ে CaOCl। এর উৎপন্ন হয় কিরকম করে? না, এর উপরে দেওয়া হচ্ছে থাকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এর সঙ্গে দেওয়া হয় Cl2 মানে ক্লোরিন, উৎপন্ন হয় CaOCl2 প্লাস H2O। ওকে, CaOCl। আর ব্যবহারটা কি হয়? ব্যবহারটা হচ্ছে গিয়ে লন্ড্রিতে নোংরা কাপড় চাপড় ব্লিচ করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, যে আছে না যে প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে 25, মানে ভি=টু কি হবে? ইউ মানে 25 প্লাস FT, সরি ইউ হচ্ছে এখানে 0 আছে, এফ হচ্ছে গিয়ে 25 আর টি হচ্ছে 2 সেকেন্ড, মানে হবে এখানে 50 সেমি পার সেকেন্ড হবে। হবে অপশন এ, 50 সেমি পার সেকেন্ড। ওকে, আজকের এই লাইভটা এগোলাম না, যেহেতু আমাদের লাইভে আমাদের ভিউয়ার্স সে অর্থে তেমন নেই, ফলে অযথা একা একা লাইভ করতে ইচ্ছে হচ্ছে না, তাই আপাতত লাইভটি এখানে ক্লোজ করে দিলাম। আবার কালকে আসবো, 10:30 প্রায় বেজে গেছে, আর এগোচ্ছি না। ওকে, ধন্যবাদ, যা দেখলে না ওদেরকেও ধন্যবাদ। চলো বন্ধু।